যে 38% ট্যাক্স দিচ্ছেন মানে আপনি 100 টাকা আয় করলে 38 টাকা আপনি সরকারকে দিয়ে দিচ্ছেন। ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য সরকারকে আনা হয়নি বা লোন দেওয়ার জন্য, তার জন্য ব্যাংক রয়েছে। আয়ুষ্মান ভারত হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। নীতিন গডকরির নিজস্ব নাগপুরে রাস্তার ব্রিজ ভেঙে পড়ছে। তাহলে ইনফ্রাস্ট্রাকচার খরচাটা করে আপনি করছেনটা কি? বিহারে 11টা ব্রিজ ভেঙে পড়ছে, তুমি ওখানে কি উড়ে যাবে? তুমি কোন ভরসায় যাবে? কি পরিমাণ দুর্নীতি হলে এটা সম্ভব বলো তো? 3 দিনে 100 কিলোমিটার রাস্তা উনি হয়তো ছবিতে বানিয়ে দিচ্ছেন, 3.5 দিনের মাথায় সেই 100 কিলোমিটারের ভেতর 95 কিলোমিটার রাস্তা ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। এটা সমস্যা। তৃণমূল আর বিজেপির লড়াইতে বাংলার মানুষ কেন বঞ্চিত হবে? অমৃতসর থেকে বাংলা পর্যন্ত যে ফ্রেট করিডরটা আমরা ঘোষণা করেছিলাম, উনি আবার কুমির ছানা দেখানোর মতো আবার সেটার নামে বলেছেন। এটা বাজেট হয়েছে। তুমি একটা চোখ বন্ধ করে ভাবো তো, তুমি একটা স্টার্ট আপে কাজ করো, তুমি একটা অ্যাসপায়ারিং ইন্ডিয়ার সদস্য, তুমি একটা যুব সমাজ, তোমার এখান থেকে কি প্রাপ্তি? আমরা যখন এই 30% ট্যাক্স দেয় যারা, সেই 30% ট্যাক্সটা কিন্তু শেষ মিলিয়ে প্রায় 38%-এর কাছাকাছি হয়। এবং আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না, ITR খুলুন, আপনারা দেখতে পাবেন যে এফেক্টিভ ট্যাক্স আপনার কত পড়ছে। এবার আপনি বলুন তো, যে 38% ট্যাক্স দিচ্ছেন মানে আপনি 100 টাকা আয় করলে 38 টাকা আপনি সরকারকে দিয়ে দিচ্ছেন। আপনি আশা করবেন না যে এই 38 টাকা থেকে এমন জিনিস তৈরি হবে যাতে আপনার ছেলে সরকারি স্কুলে পড়তে পারে, আপনার ছেলে সরকারি, বা আপনি অসুস্থ হলে সরকারি হাসপাতালে যেতে পারেন। আমাদের ছোটবেলায় আমি হেয়ার স্কুলে পড়েছি, সরকারি স্কুল, ফ্রিতে পড়েছি, আমার জন্ম সরকারি হাসপাতালে। আমি আমার পোস্ট গ্রাজুয়েট করেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড থেকে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই সরকার যদি এরম ঘোষণা করতো যে আমরা প্রত্যেকটা বিধানসভায়, আমাদের এবং সারা ভারতবর্ষের সব বিধানসভায় একটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট পোষিত ICSE CBSE যাই হোক সেন্ট্রাল স্কুল করব, মেনে নিতাম। হাসপাতাল করব, এইমসের মতো না হলেও একটা, যেখানে ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য সরকারকে আনা হয়নি বা লোন দেওয়ার জন্য, তার জন্য ব্যাংক রয়েছে, তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। আয়ুষ্মান ভারত হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, একটা ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য আমরা সরকারকে আনিনি এখানে। সরকার দরকারের পাশে থাকে। রেল, আজকে বন্দে ভারতকে আনবার জন্য বনগা লোকালকে ভাবা হয় না। রেলের বাজেট তো ছেড়ে দাও, এখন আর নেই কিছু। তুমি বলো তো, এখানে সাধারণ মানুষের, তুমি বন্দে ভারতে সারা বছরে একবার ছুটিতে যাও, কিন্তু সারা দিন বা বছরের 365 দিনের 350 দিন কিন্তু তুমি বনগা লোকালে যাও। সেই বনগা লোকালটার সিগন্যালিং ব্যবস্থা নিয়ে একটা কথা বলেছে, এবং সেটা আমার রাজ্যে বলেনি, তা নয় কোনো রাজ্যে বলেনি। এটা সমস্যা। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে প্রশ্ন তুলেছিলেন যে রেল নিয়ে কেন কোনো বাজেট দেওয়া হয়নি, কারণ এত বারবার রেল হচ্ছে এই রাজ্যে। ঠিক, এবং অশ্বিনী বৈষ্ণব তার কথার পরিপ্রেক্ষিতে বলেছেন যে এই যে ইনফ্রাস্ট্রাকচার এক্সপেন্ডিচার হচ্ছে তার একটা সিংহভাগ রেলের জন্য খরচা হবে। আচ্ছা, তোমার কথা বলো তো, তোমরা সংবাদ সংস্থায় কাজ করো, গত 1 মাসে রেল দুর্ঘটনা হয়েছে 2টো, যেগুলো সবার সামনে এসেছে। এমনি রেল লাইন চ্যুত তো ছেড়েই দাও, রাস্তাঘাট, মানে শুধু বিহারে 11টা ব্রিজ ভেঙেছে, 11 না 12টা ব্রিজ ভেঙেছে, ছেড়ে দাও। যে অটল সিলিং নিয়ে এত বিজ্ঞাপন, যেখানে ঢোকবার জন্য মাসিক যে টোল দিতে হয়, আমার কথা বিশ্বাস করতে হবে না, সাইনবোর্ডে আছে অ্যারাউন্ড 12,000 টাকা ফর 4 হুইলার। তোমার একটা সান্ত্রোর বা যে কোনো একটা হ্যাচব্যাকের EMI 12,000 টাকা পড়ে না, ওখানে মাসিক টোল হচ্ছে টাকা। সেই রাস্তার অ্যাপ্রোচ রোড ভেঙে পড়ছে, ইনফ্রাস্ট্রাকচার নাকি খরচা হচ্ছে। আচ্ছা, এয়ারপোর্টের ছাদ ভেঙে পড়ছে, এয়ারপোর্ট আমরা মেনটেন করি, রাস্তা আমরা মেনটেন করি। সেন্ট্রাল গভর্নমেন্টের নীতিন গডকরি, ছেড়ে দিন, নীতিন গডকরির নিজস্ব নাগপুরে রাস্তার ব্রিজ ভেঙে পড়ছে। তাহলে ইনফ্রাস্ট্রাকচার খরচাটা করে আপনি করছেনটা কি? আমার ট্যাক্সের পয়সায় আপনি রাস্তা তৈরি করছেন, আমার ট্যাক্সের পয়সায় সেই রেলওয়ে তৈরি করছেন, তারপর সেখান দিয়ে যখন আমি যাচ্ছি, আমি টোল নিয়ে যাচ্ছি, তারপরে আমার মাথায় ব্রিজ ভেঙে পড়ছে। এ তো ধনে প্রাণে মারছে এই সরকার, ছ্যাবলামো করছে নাকি? সমস্যাটা এখানে। এবং এই প্রশ্নগুলো যখন আমরা তুলছি, আমরা তুলতে যাচ্ছি, তখন সরকার বলছে এটা গণতন্ত্র বিরোধী, রাষ্ট্র বিরোধী। ইমার্জেন্সি চলছে নাকি? আচ্ছা, এমনকি পর্যটন সংক্রান্ত অধিকাংশ যে সমস্ত বলতে পারি প্রকল্প, সেই প্রকল্প চলে আছে বিহারের হাতে এই বাজেট অনুযায়ী।
নতুন করে সাজানো হচ্ছে বা গয়া, রাজগীর, নালন্দাকে বিশেষ রাজ্যে তখন বিহারকে দেওয়া হয়নি বলে এটা কি সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো বাজেটের মাধ্যমে? সমস্যাটা কি বলতো, গয়া, রাজগীর এগুলো তো হঠাৎ করে আমার পর্যটন মানচিত্রে আসেনি। গত 10 বছর ধরে নরেন্দ্র মোদী করছিলেনটা কি? রাজগীর, গয়া, বোধগয়া, সাঁচি, এই যে আমার বৃহত্তর সার্কিট আছে, বা একটা সময় বাঙালি পশ্চিমে ঘুরতে যেত মানে গয়া রাজগীর ঘুরতে যেত। শরৎচন্দ্রের গল্প করেও দেখবে তুমি, সে ভাগলপুর থেকে শুরু করে। তাহলে সেখানে গত 10 বছরের সিংহভাগ সময় এই নীতিশ কুমার আপনার জোট সঙ্গী ছিল। হ্যাঁ, আপনার সরকার সংখ্যালঘু ছিল না, এখন আপনার সরকার সংখ্যালঘু। রাঁচি বলুন, রাঁচিটা ঝাড়খণ্ডে পড়ে গেছে, রাজগীর বলুন, গয়া বলুন, এগুলো সবসময় আমাদের পর্যটকদের কাছে বা ভারতীয়দের কাছে একটা আবেগের জায়গা। আপনার কাছে রাজনৈতিক গুরুত্ব ছিল না, কারণ আপনার সরকার সংখ্যালঘু ছিল না। নতুন করে এইসব ধোকারটাটি দিয়ে লাভ আছে? সার্কিট তৈরি করার কথা বলে, আচ্ছা আমি তোমায় একটু আগেই বললাম বিহারে 11টা ব্রিজ ভেঙে পড়েছে, তুমি ওখানে কি উড়ে যাবে? তুমি কোন ভরসায় যাবে? আর এই ব্রিজগুলো আমি বানাচ্ছি? তোমরা বানাচ্ছ, বানাতে গিয়ে ভেঙে ফেলছো। কি পরিমাণ দুর্নীতি হলে এটা সম্ভব বলো তো? নীতিন গডকরি কথায় কথায় বলেন উনি ইনফ্রাস্ট্রাকচার ফাটিয়ে দিয়েছেন, 3 দিনে 100 কিলোমিটার রাস্তা। কিন্তু যেটা উনি বলছেন না, রেকর্ড করবার ছুতোয় 3 দিনে 100 কিলোমিটার রাস্তা উনি হয়তো ছবিতে বানিয়ে দিচ্ছেন, 3.5 দিনের মাথায় সেই 100 কিলোমিটারের ভেতর 95 কিলোমিটার রাস্তা ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। এটা সমস্যা। আচ্ছা, এই যে বাজেট নিয়ে আমাদের রাজ্যের যে শাসক দল রয়েছেন তৃণমূল কংগ্রেস, তারা দাবি করছে যে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বাজেটে। আপনি কি একমত এই বিষয়ে? দেখো, সেটা যে খুব একটা ভুল নয় সেটা তো আমরা খুব হাড়ে হাড়ে বুঝছি, এবং সেটা আমার একমত হওয়ার থেকেও যারা বিজেপির এলওপি, শুভেন্দু অধিকারী, তারপরে মানে অগ্নিমিত্রা পাল, যারা মানে এখন বিজেপির বিধায়ক বা বিধায়িকারা আছেন, তারা বলছেন যে সরকার ঠিক করেছে যে বাংলাতে খুব একটা প্রকল্প দেয়নি, কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন জো হামারে সাথ নেই হাম উসকে সাথ নেই। এই যদি ওদের মানসিকতা হয়, একটা জিনিস বুঝতে হবে, নরেন্দ্র মোদীর ফিক্সড ডিপোজিট ভেঙে বা অমিত শাহর ফিক্সড ডিপোজিট ভেঙে বাজেটটা হয় না। বাজেটটা আমার তোমার ট্যাক্সের পয়সায় হয়, সেটা ইনকাম ট্যাক্স হোক বা জিএসটি হোক বা বাইরে থেকে লোন নিয়ে এটা করা হয়। এবং যে ইনফ্রাস্ট্রাকচার বা যে প্রকল্পগুলো তৈরি হয় সেই প্রকল্পগুলো আমরা ফ্রিতে উপভোগ করি না, সেখানে হাইওয়েতে যেতে গিয়ে আমায় টোল দিতে হয়। অর্থাৎ এই যে বক্তব্যগুলো হয় না যে কেন্দ্রীয় সরকারের টাকা, সরকারের টাকা না, টাকাটা আমাদের টাকা। আপনারা টাকাটা খরচ করার অধিকার পেয়েছেন কারণ কারণ আপনারা সরকারটা চালাচ্ছেন। ইউ আর কাস্টোডিয়ান, ইউ আর নট দ্য ওনার। আপনার ফিক্সড ডিপোজিটের পয়সা নয় এটা। এবার শুভেন্দু অধিকারীর শিক্ষা তো এরকম, ওই কারণে শুভেন্দু অধিকারী কি বলবো ওর বিরুদ্ধে? ওর পক্ষে বলা মানে হচ্ছে সময় নষ্ট। বাট সাধারণ মানুষকে জিনিসটা বুঝতে হবে যে আপনার হকটা মারা যাচ্ছে, আপনার কাজগুলো, আপনার জন্য কোনো প্রকল্প বরাদ্দ হচ্ছে না, রাজ্যভিত্তিক প্রকল্প তো হচ্ছেই না, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো রাজ্যকে কানেক্ট করে, যেখানে কানেক্ট না করে সম্ভব না। একটু আগেই আমি আপনাকে বললাম যে এটা পূর্বোদয় প্রকল্প করেছে, কারণ একটাই উদ্দেশ্য, অন্ধ্রপ্রদেশ থেকে বিহার পর্যন্ত আপনাকে কানেক্ট করতে গেলে আপনাকে বাই ডিফল্ট উড়িষ্যা এবং ঝাড়খণ্ডকে যেতে হবে, নাহলে আপনি ডিঙ্গিয়া যেতে পারবেন না, কারণ উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে কানেক্ট করেই আপনাকে অন্ধ্রপ্রদেশ থেকে বিহার যেতে হবে। দ্যাট ইজ দ্য অনলি রিজন। কি বলবেন আপনি এদেরকে নিয়ে? আমার 12টা সাংসদ কি করছে? আমরা যখন সরকার চালিয়েছি তখনও কিন্তু রাজ্যে মানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর বাংলায় কংগ্রেসি সরকার আসেনি, কিন্তু তার মাঝে ইন্দিরা গান্ধীর সরকার এসছে, রাজীব গান্ধীর সরকার এসছে, নরসিমহা রাওয়ের সরকার এসছে, মনমোহন সিং এর সরকার এসছে। সবকটা সরকারের সময় কিন্তু আমরা আমাদের প্রাপ্যটা পেয়েছি। সেটা এইমস হতে পারে, সে আমরা এটা নিয়ে লড়াই করেছি এইমসটা কল্যাণীতে হবে না এইমসটা উত্তরবঙ্গে হবে, কিন্তু এইমসটা বাংলায় হবে। মেট্রো রেল পেয়েছি, ফ্লাইওভার পেয়েছি, আইআইএসটি পেয়েছি, আইআইএফটি পেয়েছি, আইএসআই পেয়েছি। বাংলা তার প্রাপ্যটা পেয়েছে। আমাদের একটা গনি খান ছিল, আমাদের একটা প্রণব মুখার্জি ছিল, আমাদের একটা প্রিয়রঞ্জন দাসমুন্সী ছিল, যারা আমাদের হয়ে প্রকল্প আদায় করে আনতো। এই 12টা সাংসদ করছেটা কি? সুকান্ত মজুমদার একটা প্রতিমন্ত্রী হয়েছে, এমনি প্রতিমন্ত্রীর কোনো গুরুত্ব থাকে না।
আপনি বিজেপির রাজ্য সভাপতি, আপনি দপ্তরে কেন উত্তরবঙ্গের 8টা জেলা যোগ হয়নি সেটা নিয়ে আপনি তদবির করছেন? আপনি এটা বলতে পারছেন না যে দক্ষিণবঙ্গে একটা এইমস পেয়েছি, উত্তরবঙ্গে একটা এইমস হবে না? খড়গপুর আইআইটির পর আমার এখানটা আইআইটিও না, আপনি একটা উপরে একটা আইআইটি করে দিন। ইডেন গার্ডেন্সের পর আমার এরকম একটা বড় স্টেডিয়াম নেই যেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট হতে পারে, যেখানে শুধু মহারাষ্ট্রে বম্বেতে 3টে আন্তর্জাতিক মানের। আপনি এটা বলতে পারছেন না যে এয়ারলাইন্সের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করার থেকে অনেক বেশি উন্নয়ন হচ্ছে রাস্তাগুলোর প্যারালালিজম করা। এগুলো বরবার জন্য আপনাকে আপনাকে সাংসদ বানানো হয়েছে। আপনি কেন্দ্রীয় প্রকল্পে চাকরি দিতে পারছেন না। গনি খানের, আপনি কংগ্রেসের বিরোধী হতে পারেন, কেউ অস্বীকার করতে পারবে না যে গনি খানের সময় রেলে হোক সেলে হোক একাধিক লোককে চাকরি দেওয়া হয়েছে। করছেনটা কি আপনারা? তৃণমূল আর বিজেপির লড়াইতে বাংলার মানুষ কেন বঞ্চিত হবে? আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। তার কি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থাকছে কি থাকছে না, বা তিনি কি ইস্তফা দিচ্ছেন, এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কি তিনি কি সেই পদেই থাকবে, বা তার রাজনৈতিক ভবিষ্যৎ কি? দেখো, রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন বলবে। তবে অধীর রঞ্জন চৌধুরী বাংলা কংগ্রেসের এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন স্টলওয়ার্ড লিডার ছিলেন, আছেন, থাকবেন। এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। 1, 2 পদ খুব সাময়িক ব্যাপার, এবং এটা স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী মৌলালী যুব কেন্দ্রের যে বর্ধিত সভা হয়েছিল সেখান থেকে ঘোষণা করেছিলেন। ওনার বক্তব্যের উপর আমার বক্তব্য বলা সাজে না। উনি স্ট্রেট বলেছিলেন যে আমার মেয়াদ যেহেতু শেষ হওয়ার মুখে, হয়তো অদূর ভবিষ্যতে আমাকে সরানো হবে। দেখো, পদ একটা হয় পদাধিকারী, আর একটা হয় নেতা। অধীর রঞ্জন চৌধুরী নেতা ছিলেন, আছেন, আজকেও সারা বাংলার কার্শিয়াং থেকে কাকদ্বীপ, বাঁকুড়া থেকে বসিরহাট বাংলার কংগ্রেস কর্মীদের আবেগের নাম অধীর রঞ্জন চৌধুরী। সেটা তিনি সভাপতি থাকুন না থাকুন। ঠিক যেরকম আজকে এই মুহূর্তে আমি যখন আলোচনা করছি, বা যখন নির্বাচনে আমরা গেছিলাম, রাহুল গান্ধীর কোনো পদ ছিল না। রাহুল গান্ধীর একমাত্র পরিচিত ছিল ওয়েনারের সাংসদ। উনি কংগ্রেসের সভাপতি ছিলেন না, সহসভাপতি ছিলেন না। এলওপি তো আমাদের কাছে তখন ছিল না, এখন এলওপি পেয়েছে। রাহুল গান্ধী সারা ভারতবর্ষের কংগ্রেসীদের আবেগ ছিল। পদ আসে যায়, নেতা থেকে যায়। অধীর রঞ্জন চৌধুরী আমাদের নেতা, বাংলার নেতা, সাধারণ মানুষের আবেগের, এবং যারা বাংলায় এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, নির্বাচনে জেতাহারা থাকবে, ওটা ছেড়ে দাও, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর লড়াই। অধীর রঞ্জন চৌধুরী, এইবার শোনো, আমি তোমার একটা ব্যক্তিগত ঘটনা বলছি। রাজনৈতিক ফলাফল কি হয়েছে না হয়েছে সেটা অস্বীকার করার মতো বোকা আমি নই। কেন হয়েছে তার ডেটা অ্যানালিসিসও আমি তোমাকে অবশ্যই বলে দিতে পারি, কারণ আমার সেটা দায়িত্বে ছিল। নির্মল সাহা বা বিজেপি 7টা বিধানসভার ভেতর হিন্দু অধ্যুষিত জায়গা, এবং তার আগে যে শক্তিনগর রায়টটা হয়েছিল, সেই রায়টের পরে হিন্দু মুসলিম পোলারাইজেশন না হলে অধীর রঞ্জন চৌধুরী হারেন। উনি সংখ্যালঘু ভোট ইউসুফ পাঠানের থেকে বেশি পেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত হিন্দু ভোট, আমাদের মতো হিন্দু ভোট হয়তো বিজেপির আদর্শের জন্য, বিজেপির অন্য কিছুর জন্যে সেটা হয়নি। হয়তো 400 পারের কথায় তারা ভুল করেছিল, কিন্তু আজকে ইউসুফ পাঠান সাংসদ হয়ে গেছে। বহরমপুরের সমস্যা সমাধানের জন্য মানুষ কিন্তু যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। ওই যে বললাম, পদাধিকারী আসে যায়, নেতা কিন্তু থেকে যায়। অধীর রঞ্জন চৌধুরী আজকেও বহরমপুরের 7টা বিধানসভার সাধারণ মানুষের সমস্যার সমাধানের একমাত্র মাধ্যম। এই বাংলায় যারা তৃণমূল এবং বিজেপির অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে, সেই আওয়াজের নাম অধীর রঞ্জন চৌধুরী। পদ নিয়ে, এবং পদ বলার জন্য খার্গেজি আছেন। আই এম নাইদার এন্টাইটেলড নর, মানে কি বলবো, নর বিং গিভেন দ্য চার্জ অফ, নর কোয়ালিফাইড ইভেন। তো সেখানে দাঁড়িয়ে ওনারা যা বলবেন সেটা হবে, কিন্তু অধীর দা